আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের এমার্জিং দল দক্ষিণ আফ্রিকা ট্যুর করছে। সেখানে তারা একটা ৩ টিমের ওয়ানডে সিরিজ খেলবে, যেখানে হয়তোবা ৫টা ওয়ানডে ম্যাচ তারা পাবে যদি ফাইনাল পর্যন্ত যায়, এবং তারপরে একটা ৪ দিনের ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকা এমার্জিং টিমের সঙ্গে। এরপরে আগামী ১৯ তারিখে বাংলাদেশ এ দল আবার যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। সেই জায়গায় দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ২টা ৪ দিনের ম্যাচ এবং ৩টা ওয়ানডে ম্যাচ তারা খেলবে। আমি প্রত্যাশা করি বাংলাদেশ এ দল যেহেতু এখন পর্যন্ত তাদের স্কোয়াডটা ঘোষণা করেনি অফিসিয়ালি, ওয়ানডে ফরম্যাটটাতে আকবর আলী সুযোগ পাবেন এই প্রত্যাশাটা আমি করি। কেন? কোনো আবেগীয় দৃষ্টান্তের জায়গা থেকে না, পরিসংখ্যানগত যে বৈশিষ্ট্যের জায়গা আছে, আকবর আলী ওয়ানডে ফরম্যাটটাতে বিগত ১ বা ২ বছর যদি আমরা চিন্তা করি, আমাদের পাইপলাইনের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, এবং পরিসংখ্যান কিন্তু সেই বিষয়টাই বলে। কেন আকবর আলীর সপক্ষে আমি বাংলাদেশ এ টিমে তার থাকা উচিত সেই যুক্তিটা দিচ্ছি, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে প্রিভিয়াসলি যখন দক্ষিণ আফ্রিকা এমার্জিং টিম বাংলাদেশে ট্যুর করেছিল, তখন বাংলাদেশ এমার্জিং টিমের ক্যাপ্টেন ছিলেন আকবর আলী। সেই সিরিজটাতে ওয়ানডে সিরিজে যদি আপনি দেখেন তাহলে টপ স্কোরার ছিলেন আকবর, যেখানে তার একটা সেঞ্চুরি ছিল, 40 একটা ইনিংস তিনি খেলেছিলেন, এবং ম্যাচ উইনিং 2টা ইনিংস তিনি খেলেছিলেন। একেবারে প্রথম ম্যাচটা যদি আমরা ডিকোড করি, যেখানে ৩২০-এর উপর রান চেস করে বাংলাদেশ এমার্জিং টিম জয়লাভ করলো রাজশাহীতে, সেই ম্যাচটাতে শেষের দিকে এসে আকবর আলী ২৪ বলে ৪১ রানের একটা ইনিংস খেলেছিলেন। ৪টা ৪ এবং ২টা ৬ তার সেই ইনিংসটাতে ছিল, যেটা একটা ম্যাচ উইনিং ইনিংস ছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশ এমার্জিং টিম প্রথম ম্যাচটা জয়লাভ করেছিল ৩২০-এর উপর রান তাড়া করে। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ এমার্জিং টিমের জন্য একটা বড় লক্ষ্যের জায়গা ছিল, এবং এই ম্যাচে বাংলাদেশ যদিও পারে নাই, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ লড়াই করেছে আকবর আলীর একটা হার না মারা সেঞ্চুরির সুবাদে। এবং সেই ম্যাচটাতে ১১০ বল খেলে আকবর আলী ১৩১ রান করেছিলেন, যেটা এই ম্যাচটা ক্লোজ নিয়ে যাওয়ার পেছনে ৩৩৩ রানের টার্গেট ছিল, ক্লোজ নিয়ে যাওয়ার পেছনে আকবর আলীর ব্যাটিং এর একটা বড় ভূমিকার জায়গা ছিল। ৩ নম্বর যে ম্যাচটা ছিল, সেই ম্যাচেও আকবর আলী ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার, যেই ম্যাচে তিনি ৫১ বল থেকে ৩৮ রানের একটা ইনিংস খেলেছিলেন। ৭টা ৪ ছিল। একটা ধসের পর আকবর আলীর ৩৮ এবং মাহফুজুর রাব্বির ৫৮-র উপর ভর করে বাংলাদেশ এমার্জিং টিম একটা হেলদি টোটাল দাঁড় করাতে সক্ষম হয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ এমার্জিং টিম ম্যাচটা জয়লাভ করেছে। এই স্কোর কার্ডে মাহফুজুর রাব্বি আরও একটা নাম, যাকে নিয়ে আমি আলাদা করে আরও একটা ভিডিও করতে চাই, যে এই প্লেয়ারটাকে আমরা আসলে ওয়েস্ট করে ফেলেছি কিনা, এই প্লেয়ারটার পটেনশিয়াল অনুযায়ী তাকে আসলে ওইরকমভাবে গ্রুম আপ আমরা করতে পারি নাই কিনা। যাই হোক, এই ভিডিওটা প্রলং না করি, আকবর আলীর ব্যাপারে যদি কথা বলি, ঠিক তার পরবর্তীতেই আমাদের লাস্ট এই বছরে যে বিসিএল ওয়ানডে ফরম্যাটটা হয়েছিল, সেই বিসিএল ওয়ানডে ফরম্যাটেও কিন্তু প্রথম ম্যাচেই নর্থ জোনের হয়ে সেঞ্চুরি করেছিলেন আকবর আলী, এবং সেঞ্চুরিগুলো আসলে কোন পজিশনে নেমে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তিনি কিন্তু ব্যাটিং করেন ৫ কিংবা ৬ নম্বর কিংবা ৭ নম্বর পজিশনে, এবং এই সিরিজটাতেও বিসিএল এর এই সিরিজটাতেও আকবর কিন্তু ওয়ান অফ দ্য লিডিং রান স্কোরার্স। ১৫২ রান করে ৪ ইনিংসে তিনি পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় ছিলেন। ৫০ গড়ে তিনি ব্যাটিং করেছেন, এবং ডেফিনেটলি তিনি যেই পজিশনটাতে ব্যাটিং করেন সেই পজিশনটাতে মোট রানের চাইতেও আসলে তার গড়টা অনেক বেশি মাত্রা ইম্পর্টেন্ট, কিংবা ইম্প্যাক্টটা অনেক বেশি মাত্রা ইম্পর্টেন্ট। সো ব্যাক টু ব্যাক 2টা ওয়ানডে ফরম্যাটের সিরিজের কথা আমি বললাম, একটা বিসিএল আমাদের এখানে ডোমেস্টিক, যেখানে প্রথম ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছিলেন, আরেকটা কিন্তু সাউথ আফ্রিকা এমার্জিং টিমের সঙ্গে ওয়ানডে সিরিজে আকবর আলী টপ স্কোরার ছিলেন, সেটাও একটা বিষয়। হ্যাঁ, আপনি যদি বলতে পারেন এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটাতে আকবর ওই রকম রান করেন নাই, আপনি যদি সর্বমোট রানের কথা চিন্তা করেন, আকবর ওই রকম রান করেন নাই। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। এই ঢাকা প্রিমিয়ার লিগটা তার ফ্লপ একটা সিজন গেছে, তারপরও আপনি যদি ম্যাচ ইম্প্যাক্ট বিবেচনা করেন, তাহলে কিন্তু কিছু কিছু ম্যাচ যদি আপনি ডিকোড করতে চান, তাহলে দেখবেন সেখানে আকবরের যথেষ্ট ইম্প্যাক্টের জায়গা ছিল। প্রথমত, তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলেছেন, এখানে তিনি ব্যাটিং করতে এমন একটা পজিশনে নেমেছেন ৫ কিংবা ৬ কিংবা ৭ নম্বর পজিশনে, যেখানে বড় রান করার চাইতেও ইম্প্যাক্ট ইনিংস খেলাটা আসলে খুব জরুরি ছিল। আপনি যদি দেখেন, আমি একটা ম্যাচের স্কোর কার্ড দেখাই, যেখানে ঢাকা লিওপার্ডসের সঙ্গে আকবর আলী ৫ নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে ৩৮ বলে ৫১ রান করেছেন, যেটা একটা ইম্প্যাক্ট ইনিংস ছিল। ৪টা ৪ এবং 2টা ছক্কা মেরেছেন। আরেকটা ম্যাচ যেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রাইম ব্যাংক জয়লাভ করলো খুব রিসেন্টলি, এই ম্যাচটা তো আপনি খেয়াল করে দেখবেন যে এই জয়লাভ করার জন্য শেষের দিকে এসে আকবরের ৩০ বলে ৪০ রানের একটা ইনিংস, যেটা একটা ইম্প্যাক্ট ইনিংস হিসেবে কাজ করেছে।
শাহাদাত হোসেন দীপু একদম টপে 123 বল খেলে 118 করেছেন। সো 123 বল যখন শাহাদাত দীপু একাই খেলে গেছেন, আকবরের জন্য কিন্তু বল অবশিষ্ট এরকম নাই। সো 30 বল তিনি পেয়েছেন, সেই 30 বলের মধ্যে 40 রান করে তিনি একটা ইম্প্যাক্ট ইনিংস খেলে গেছেন এবং মোহামেডানের সঙ্গে এই ম্যাচটা পরবর্তী সময় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব কিন্তু জয়লাভ করেছে। আরেকটা ম্যাচের স্কোর কার্ড যদি আমি আপনাদেরকে দেখাই, এখানেও দেখবেন শাহাদাত দীপু এবং আজিজুল হাকিম তামিম তারা এক একজন 107 বল 88 বল করে খেলে গেছেন। আকবর আলী পরবর্তীতে 5 নম্বরে ব্যাটিং করতে নেমে 13 বলে 26 রানের একটা ইনিংস খেলেছেন, যেটা গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে এই ম্যাচটাও পরবর্তী সময়ে প্রাইম ব্যাংক জয়লাভ করেছে। 3টা ছক্কা ছিল আকবর আলীর এই ইনিংসটাতে। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে আরেকটা ম্যাচের স্কোর কার্ড যদি আপনাদেরকে দেখায়, এখানেও দেখবেন শাহাদাত দীপু এবং তানজিদ হাসান তামিম তারা দুজনেই প্রায় 200 বলের মতো খেলে গেছেন। পরবর্তীতে আকবর আলী এসেছে 24টা বল পেয়েছেন, 24 বলে 35 রানের একটা ইনিংস খেলেছেন, 2টা 4 এবং 2টা ছক্কা। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে এই ম্যাচটা কিন্তু প্রাইম ব্যাংক জয়লাভ করেছে। সো আপনি যখন কোনো একজন প্লেয়ারকে সিলেক্ট করবেন, ওই পার্টিকুলার পজিশনে তার ইম্প্যাক্ট বিবেচনা করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই বলবেন আকবর এই প্রিমিয়ার লিগটা তারা ফ্লপ গেছে, আমি মানছি। আপনি মোট রানের যে ক্রাইটেরিয়া সেখানে তুলনা করলে সেখানে আপনি আকবরকে পাবেন না, কিন্তু তিনি যেই পজিশনে ব্যাটিং করেছেন, ওই পার্টিকুলার পজিশনে ব্যাটিং করে তিনি কোন কোন ম্যাচে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পেরেছেন সেটাও কিন্তু একটা বিবেচনার জায়গা আছে। আর যদি আপনি বাদই দেন যে ঠিক আছে এই ঢাকা প্রিমিয়ার লিগটা আকবরের একটা সিজন খারাপ যেতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে যে তিনি এই ফরম্যাটটাতে বাংলাদেশের নিচের টায়ারের টিমগুলো, এমার্জিং টিম বলি বা এই টিমকে সার্ভিস দিয়ে এসেছেন, বা বিসিএল এর আগে তার যে একটা উল্লেখযোগ্য জায়গা ছিল, এই ফরম্যাটটাতে কিন্তু রেগুলার বেসিসে আকবর রান করেছেন। সো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু বাংলাদেশ এ টিম এখন পর্যন্ত অফিসিয়ালি তারা কোনো স্কোয়াড ডিক্লেয়ার করে নেই, অফিসিয়ালি তারা কোনো কিছু জানায় নেই, আকবর আলীর ওয়ানডে ফরম্যাটটাতে সাউথ আফ্রিকার ট্যুরে থাকাটা অবশ্যই উচিত। বিশেষ করে সাম্প্রতিক সময় গত 1 বা 1.5 বছর ধরে আপনি যদি পারফরমেন্স বিবেচনা করেন, আমি ওয়ানডে ফরম্যাটটার কথা বলবো, যদিও টেস্ট ফরম্যাটের কথা যদি আপনি বলেন, বিসিএল এর লাস্ট ম্যাচে আকবর একটা সেঞ্চুরি করেছেন, এনসিএলটা তার খারাপ গেছে, এনসিএলটাতে তিনি ওরকম ভাবে রান করতে পারেন নাই। আমি কখনোই আকবরকে নিয়ে টি-20 ক্রিকেটের কথা বলি না, সেটা আমি কখনোই বলি না। আমি সবসময় আকবরের বেস্ট ফরম্যাট বলতে বিবেচনা করলে আমি আকবরের ওয়ানডে ফরম্যাটটা নিয়েই কথা বলতে চাই। সো এটা আই হোপ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন ফাইনাল স্কোয়াডটা যখন ঘোষণা করবে সেই সময়টাতে বাংলাদেশ এ টিমের যে ওয়ানডে ফরম্যাটটা রয়েছে, সেই ওয়ানডে ফরম্যাটটাতে তারা আকবর আলীকে বিবেচনা করবে বলে আমার বিশ্বাসের জায়গা। সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে যে আকবর আলী বাংলাদেশের সিলেক্টরদের কোনো প্ল্যানিংয়ে নাই, কিংবা পাইপলাইনের কোনো জায়গাতে আকবর আলী নাই। এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, সেটা হচ্ছে এ টিমের অফিসিয়াল স্কোয়াড এখন পর্যন্ত অ্যানাউন্স হয় নাই। সো আমি এটা অবশ্যই বিলিভ করতে চাই যে এ টিমের যখন অফিসিয়াল স্কোয়াড ঘোষণা হবে তখন ওয়ানডে ফরম্যাটটাতে আকবর আলী থাকবেন, বিকজ অফ হিজ পারফরমেন্স, হিজ স্ট্যাটিস্টিক্স, এবং যেইভাবে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটির জায়গাটা আছে এবং যেভাবে তিনি আসলে ইম্প্যাক্ট ইনিংসগুলো খেলেছেন। আমি একদম ট্র্যাক রেকর্ডগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম ডাটা ডিকোড করে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।